চাঁদাবাজিটা না কমালে কিচ্ছুতেই কমবে না। রপ্তানিতে যাওয়ার পেছনে আমাদের কিছু নিজেদের স্বার্থ আছে। ঝিনাইদহ গিয়ে আমার চোখের পানি এসে গেছে যখন ওরা বললো যে বাজারে 50 টাকা আর আমাদের কাছ থেকে নেয় 20 টাকায়। মনে হয় ইলিশ মাছ একটা রেডিমেড প্রোডাক্ট, সমুদ্র থেকে বা নদী থেকে আসবে আর বাজারে লাভ দিয়ে আসবে। আপনি যদি একটা গার্মেন্টস শ্রমিককে জিজ্ঞেস করেন সে মাছ খেয়েছে কিনা, সে পাঙ্গাসের নামটা নেই। ন্যায় কৃষি যখন বলছি আমরা, আসলে ন্যায় কৃষি শুধুমাত্র কৃষি ফসল কেন্দ্রিক ছিল না, কারণ কৃষক পরিবার মানে গরু, ছাগল, হাঁস, মুরগি, মাছ, এগুলো সব কিছুই ছিল, কিন্তু ওগুলো পরিবেশ সম্মত, প্রাণ বৈচিত্র্য নির্ভর, হ্যাঁ, দেশীয় জাত এগুলি সংরক্ষণ করা, এগুলো কেন্দ্রিক ছিল। আমি যখন মন্ত্রণালয়ে আসলাম, মানে মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়ে, প্রথমে আমার একটু মনে হয়েছিল কি আমি কি আমার কাছ থেকে দূরে সরে গেলাম কিনা, কারণ কৃষি তো না। পরে দেখলাম যে আমি খুবই কাছে, এবং আমার মনে হয়েছে যে এই অভিজ্ঞতাটা আমার অনেক বেশি কাজে লাগছে নিজের জন্য বোঝার ক্ষেত্রে এবং দেশের জন্য। কারণ আমরা অনেক সময় কৃষিকে সংকীর্ণভাবে বুঝি, কৃষিকে কিছু ফসল কেন্দ্রিক এবং কিছু মানে খাদ্য বলতেই যেন চাল ডাল এগুলি হয়, মাছ মাংস এর বাইরে থেকে যায়। তো তারপর আমরা যেটা বলে, এবং মন্ত্রণালয়ে এসে দেখলাম যে ওরা খালি বলছে আমরা প্রোটিনের যোগান দিই, মানে আমিষ, প্রাণীজ আমিষ যোগান দিই, এটাও যথেষ্ট না। আরও যখন গভীরে গিয়ে বুঝলাম তখন দেখলাম যে আসলে যোগান দেয়া, খাদ্যের যোগান দেয়া একটা কথা, আরেকটা কথা হলো যে এর সাথে জড়িত কিন্তু আমাদের দেশের একটা বিশাল জনগোষ্ঠী। এবং যেমন ধরেন আপনার হাঁস মুরগি পালছে তো শুধু আছেই, মহিলারা পালছে, আপনার মহিলারা গরু ছাগল এগুলি সবই কিন্তু এখনও পালনকারী হলো মহিলারা এবং গরিব মানুষ। তো তারা পালতে গিয়ে কী সমস্যা হচ্ছে সেটা পাচ্ছে। আমাদের এখনও ধরেন ডেয়ারি বা ইন্ডাস্ট্রিয়াল লাইভস্টক সেক্টর সেভাবে গড়ে ওঠেনি, পোলট্রি যেভাবে গড়ে উঠেছে। পোলট্রিতে আমরা একটু হয়তো এগিয়েছি, এবং পোলট্রির একদিকে অবদান ভালো যে এটার কারণে মানুষ ডিম মাংসটা পাচ্ছে, হ্যাঁ, সস্তায় পাচ্ছে, কিন্তু অন্যদিকে ক্ষতি হলো যেটা যে আমার মুরগিগুলো, স্থানীয় জাতের মুরগির প্রতি কোনো ইয়ে নাই, মানে সরকারি কোনো প্ল্যানই নাই। মানে ওইটা যেন একটা BLRI, বাংলাদেশ লাইভস্টক রিসার্চ ইনস্টিটিউটের একটা গবেষণা বিষয়। এটা তো আমাদের মূল ইয়ে ছিল। তা আমি আসার পরে মূলত আমি চেষ্টা করলাম যে হ্যাঁ, একদিক দিয়ে আমি ব্যাপকভাবে উৎপাদন বৃদ্ধির চেষ্টা করব, কিন্তু উৎপাদন বৃদ্ধি মানে এই না যে আমাকে আর্টিফিশিয়াল ইনসেমিনেশন করে গরুর মানে দুধ বাড়াতে হবে বা ইয়ে বাড়াতে হবে। আমরা যদি আসলে প্রাণী সম্পদের সাথে যে ব্যাপক জনগোষ্ঠী জড়িত তাদেরকে সহায়তা করতে পারি, এবং তাদেরকে সহায়তা করাটা খুব বড় কাজ না, জানেন, সেটা হলো যে আপনি ভ্যাকসিনটা যদি এনশিওর করতে পারেন। আমি ওদিকে মনোযোগ দিচ্ছি যে রোগ নিরাময়মূলক যদি কাজ করতে পারি, প্রতিরোধমূলক যদি কাজ করতে পারি, তাহলে কিন্তু সাধারণ মানুষ কিন্তু অনেক সহজে পালতে পারবে। এখন যেটা বড় সমস্যা হচ্ছে, যেটা এতদিন আসলে মনোযোগ না দেওয়ার কারণে হয়েছে, যে ওরা ভ্যাকসিন নিচ্ছে কিন্তু প্রাইভেট সেক্টর এটাতে টাকা নিচ্ছে বেশি। সরকারিভাবে যেগুলো দেওয়া হচ্ছে সেগুলো এখনও প্রয়োজনের তুলনায় কম। তাহলে অন্য ধরেন সরকার যেখানে 50 টাকায় দিত, ওরা দিচ্ছে 300 টাকায়। তো এই পার্থক্য হয়ে গেলে একজন গরিব মানুষের পক্ষে সম্ভব হয় না। তো আমি এই জিনিসগুলোকে একটু মনোযোগ দেওয়ার চেষ্টা করেছি যে আমাদের দেশীয় গরু ছাগল হাঁস মুরগির উৎপাদন বৃদ্ধির জন্য কি করা যায়। তো সেটা আশা করি যে ইয়ে হবে। এবং বৈচিত্র্যের দিক থেকে যেটা পেলাম, আমি নিজে খুব খুশি হলাম জেনে যে আমাদের দেশে গবাদি পশুর কিন্তু প্রচুর বৈচিত্র্য আছে। এবং বাংলাদেশ একটা ছোট্ট জায়গা, কিন্তু আপনি পার্বত্য এলাকায় যান ওখানে বিশেষ জাতের গরু পাবেন, আপনি উত্তরবঙ্গে যান ওখানে নর্থ বেঙ্গল গ্রে পাবেন, আপনি মুন্সিগঞ্জে যান মীর কাদিম পাবেন।
তারপর এরকম পাবনায় যান, পাতি পাবনার একটা ভ্যারাইটি আছে। এগুলো যে হচ্ছে আমাদের যেটা ক্ষতি করেছে এতদিন, যে উৎপাদন বৃদ্ধির নাম করে ক্রস করে ফেলেছে, সংকর বেশি করে ফেলেছে, এবং আর্টিফিশিয়াল ইনসেমিনেশন করতে গিয়ে মানে পরপর কয়েকবার করার পর ওদের কিন্তু আসলে ফার্টিলিটিও কমে যাচ্ছে, ওদের আসলে অন্য সমস্যা দেখা দিচ্ছে। তো সেজন্য এই যে কতগুলো ব্যাপার দেখানো হয়েছে যে আমি বিদেশি ভ্যারাইটি আনবো এবং আমার গরু মোটা তাজাও হয়ে যাবে, মাংসও পাবো, দুধও বেশি পাবো, এটা মানে একদিকে ঠিক যে আমার দেশীয় গরু 10 লিটার দিলে ওরা 30-40 লিটার দেবে, এটা ঠিক। কিন্তু এটার পিছনে গ্রামের মহিলারা খুব সুন্দর করে বলে ওকে ফ্যান চালাতে হয়, মশারি টাঙিয়ে দিতে হয়, বিশেষ খাবার দিতে হয়, আবার অ্যান্টিবায়োটিক তো আছেই। তো তার মানে এর পিছনে যে যত্নটা আমি করি, তাহলে আমি একটা জায়গায় 3টা গরু পালি, আমি 30 লিটার তো ওখান থেকেই পেতে পারি। তো এবং ওগুলি সহজে করতে পারি। আরও যেটা জানলাম আমি, আপনার একটা কথায় আমি মানে গভীরে চলে যাচ্ছে, খাদ্য মানে গোখাদ্য বলেন বা মৎস্য খাদ্য বলেন, এটা কিন্তু একটা বড় সমস্যা। এবং 70% অফ দ্য কস্ট, মানে আপনার 70% যে মোট উৎপাদন খরচে এই খাদ্য যারা কিনে খাওয়ায় সেখানে চলে যায়। তাহলে এই খাদ্যগুলো কি, এগুলো অনেকগুলো আমদানি করে ইনগ্রেডিয়েন্ট দিয়ে আমাদের দেশীয় কিছু কোম্পানি উৎপাদন করছে। এই আমদানি করে ইনগ্রেডিয়েন্টগুলোর মধ্যে সয়াবিন আছে, ভুট্টা আছে, এবং আপনি আরেকটু খোঁজ নিলে জানবেন যে এগুলো কিন্তু জিএমও হওয়ার সম্ভাবনা অনেক বেশি। তার মানে আপনি আমদানি করে জিএমও খাদ্য আমাদের গরুকে খাওয়াচ্ছেন, এবং তাতে কিন্তু তাদের খরচটাও বাড়ছে। অন্যদিকে যদি আমরা, যেটা এখন বিএলআরআই খুব ভালো কাজ করেছে, এমনকি লাইভস্টক সার্ভিসেস বা আমাদের প্রাণী সম্পদ অধিদপ্তর, তারা যেটা করছেন যে ঘাসের উৎপাদন বাড়াবার চেষ্টা করছেন। কারণ গরুকে আসলে দানাদার খাদ্য খাইয়ে আসলে খুব ভালো না এটা গরুর জন্য। গরু তৃণভোজী, তাকে ওরকম তো, কিন্তু ঘাসের সংকট আছে, আমাদের খড়ের সংকট আছে। তো এগুলো সংকট থাকার কারণে দানাদার দিয়ে একটা মিক্স করতে হয়। তো এই মিক্সটা যদি আমরা দানাদারের উপর নির্ভরশীলতাটা একটু কমাতে পারি, এবং যেই অংশগুলো আমাদের আমদানি করতে হয় সেটা যদি কৃষির সাথে আমরা একটা সামঞ্জস্য করে যদি বলি যে আপনারা একটু ভুট্টা উৎপাদন করেন, আপনারা সয়াবিন উৎপাদন করেন, যেটা এখানকার যারা ফিড উৎপাদন করে তারা করবে। কারণ যারা ফিড আমদানি করে তাদেরকে যেমন উৎস কর দিতে হয়, আরও অনেক মানে শুল্কর তাদের চাপ পড়ে, তো তারাও পারে না। তো এরকম ঘটনাগুলো অনেক আছে, যেটা আমার মনে হয় যে এইসব জায়গায় একটু হাত দিলে হবে। অনেকগুলো বিষয় যেটা আমি এসে পাচ্ছি, যেটা অনেক আগেই সমাধান করা হয়তো যেত মৎস্যক্ষেত্রে। যেমন যে কারণে আমরা ইলিশ কম পাচ্ছি, ওটা কিন্তু 1 বছরের ঘটনা না, ওটা গত 4-5 বছর ধরে ক্রমাগত হ্রাস পাচ্ছে, এবং যে হ্রাস পাওয়ার যে কারণগুলো সেটাও পিছনের অনেক বছর ধরে ঘটে আসছে, কেউ ওটা দেখার চেষ্টা করেনি। মানে মনে হয় ইলিশ মাছ একটা রেডিমেড প্রোডাক্ট, সমুদ্র থেকে বা নদী থেকে আসবে আর বাজারে লাভ দিয়ে আসবে, দাম কমলো কি কমলো না এটাই দেখার বিষয়। এই যে না দেখাটা বা এটা না খোঁজাটা, এটা আমার কাছে মনে হচ্ছে যে খুঁজতে হয়, এবং কাউকে এটা নিয়ে একদম লেগে থাকতে হয়। যেমন বিদ্যুতের একটা ব্যাপার আছে, বিদ্যুৎ সবচেয়ে বড় চ্যালেঞ্জ যেটা আমি বলবো, আমাদের মৎস্য প্রাণী সম্পদকে কৃষির উপখাত বলা হয়, বুঝছেন? আমি এটাতে ভয়ানক আপত্তি জানাচ্ছি, হ্যাঁ। কারণ কি, যে যদি উপখাতই করবেন কৃষি উপখাত, তাহলে কৃষির মতো যত প্রণোদনা বা যে সুবিধা, ওগুলো তো দিচ্ছেন না, ভর্তুকি দিচ্ছেন না। আপনি বিদ্যুৎ আমাকে দিতে হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল রেটে, কমার্শিয়াল রেটে, তাহলে আমি কৃষির উপখাত হলাম কি করে? আমি যখন বন্যায় আক্রান্ত হই, কৃষকরা যে প্রণোদনা পায় আমাদের মৎস্য খামারিরা বা এই প্রাণী সম্পদের খামারিরা পায় না, তাহলে আমাকে তখন ইন্ডাস্ট্রির মতো ট্রিট করা হচ্ছে।
তাহলে আমি উপখাত হই কী করে? আর তাছাড়া এই ধরেন এখন কৃষির অবদান জিডিপিতে কিন্তু ক্রমাগতভাবে হ্রাস পাচ্ছে, এখন 11% এসে ঠেকছে। অন্যদিকে আমাদের এটা কিন্তু ধরেন দুটো সেক্টর মিলে প্রায় 5% কাছাকাছি চলে যাচ্ছে। তাহলে কৃষির প্রায় কাছাকাছি তো মানে অর্ধেকের মতো তো আমরা একটা খাত হচ্ছে, সেরকম তো আরও অন্যান্য খাতেরও যদি আপনি অবদান দেখেন জিডিপিতে 5% তো খুব কমই আছে। তো সেদিক থেকে আমরা কেন একটা ইন্ডিপেন্ডেন্ট খাত হব না, এবং আমাদেরকে কেন আলাদাভাবে বাজেট বরাদ্দর সময় কৃষির মোট বাজেটের একটা অংশ হিসেবে দেওয়া হয় এবং এটা কমতে থাকে। এবং আপনারাও সাংবাদিকরাও যখন লেখেন তখন কৃষিটা নিয়েই লেখেন, আপনার কৃষি, শিক্ষা, তারপর স্বাস্থ্য, এগুলোতে কত কমেছে বেড়েছে এটা নেই। কখনো কি মৎস্য খাত নিয়ে লিখেছে কেউ লেখেনি। এটা না লেখার কারণে কিন্তু যেটা হয়েছে যে কেউ বিষয়টাকে মানে একটা যে পুরো একটা খাত এবং এটা যে একটা পুরো সেক্টর, এটা যে জিডিপিতে অংশগ্রহণ, এটা পুরো অর্থনীতিতে অংশগ্রহণ আছে। এবং এমনকি আমাদের দেশে যে কর্মসংস্থান বলেন, মানুষের খাদ্যের যোগান বলেন, এত কিছুর সাথে যুক্ত, অথচ এটাকে একটা উপখাত করে ফেলা হয়েছে। এটা আমি খুবই মনে করি যে অন্যায় একটা হয়ে আছে, যেটা আমাদেরকে থেকে বেরিয়ে আসতে হবে। যদিও অন্যান্য দেশে এটা কৃষির অন্তর্ভুক্ত, আমি যেটা এফএওকেও বলেছি, ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন, তারাও কিন্তু ফিশারিজ এবং লাইভস্টক নিয়ে কাজ করে। তাই বললাম তাহলে তোমরা কেন এগ্রিকালচার নাম দিচ্ছ, তোমরা ওখানে লাইভস্টক আর ফিশারিজ কোথায়? তোমাদেরও ওখানে আমাদেরকে দেখাও যে তোমরা জাস্ট একটা সাবসেক্টর হিসেবে ট্রিট করবা, সেটা হবে না। তো ওরা এনিওয়ে ওটা আমার কথা শুনেছেন, তার মানে আমি জাতীয় আন্তর্জাতিক পর্যায়ে কথাটা তোলার চেষ্টা করছি এই জন্যে যে এই খাতকে যদি তুলে ধরতে হয়, এই খাতের অবদানকে যদি বাড়াতে হয়, তাহলে কিন্তু এই খাতের সম্মানটাও বাড়াতে হবে, এই খাতের যে মর্যাদা সেটাও বাড়াতে হবে। এটাকে অন্যের অধীনে নেওয়া যাবে না। অন্যের অধীনে যদি হয় তাহলে তার মতো করে সমান সুযোগ দিতে হবে। আমরা বিদ্যুতের চেষ্টা করছি, খুব বড় সমস্যা এটা। একটা যে বললেন যে আমি চ্যালেঞ্জগুলোকে দেখছি, কয়েকটা মন্ত্রণালয়ের সাথে আমাদের কাজের সম্পর্ক, যেমন ধরেন বিদ্যুৎটা আমি চাইলেও সে গত 1 বছর ধরে চেষ্টা করছে। বিদ্যুৎ মন্ত্রণালয়কে বললে ওরা বলে যে এটার পেছনে ভর্তুকি লাগবে, ফলে অর্থ মন্ত্রণালয়ের কাছে যেতে হবে। অর্থ মন্ত্রণালয় আবার এরকম কয়েক দফা এদিক ওদিক হওয়ার পরে এখন এনার্জি রেগুলেটরি কমিশনে গেছে, তারা একটা রেট ফিক্স করবে, কৃষির মতো রেট ফিক্স করবে। আমরা বলছি যে বাজেটে এবং অন্যান্য জায়গায় যেখানে কৃষি থাকে তার সাথে অবলিক করে যদি মৎস্য প্রাণী সম্পদ লিখে দেওয়া হয় তাহলে কিন্তু আর কোনো ঝামেলা নাই। তো এটা যেমন চিংড়ির ব্যাপারে আজকে শুনলাম যে চিংড়ি রপ্তানিতে যে মানে যেসব পণ্য রপ্তানি হয় তার মধ্যে যে তালিকাটা আছে, কৃষি পণ্য আছে, ওগুলোতে একরকম বিহেভিয়ার, চিংড়িকে করে দেওয়া হয়েছে অকৃষি শিল্প পণ্য, বুঝছেন? তো এখন ওটা তো অকৃষি কেন হবে? ওটার সাথে তো মানুষের অনেক কিছু জীবন জীবিকার প্রাকৃতিক সম্পদের সম্পর্ক আছে। এটা তো আমি শিল্পের মতো করে উৎপাদন করছি না, এটা তো আমার প্রাকৃতিক সম্পদ থেকে আহরণ করে আমি এটাকে প্রসেস করে রপ্তানি করছে। এখন যে চিংড়ি এত কমে গেছে আমার রপ্তানি, এটা অর্থনীতির জন্য একটা ক্ষতি না? তা আমাদের তো অনেক ক্ষতি হয়ে গেছে। আমরা যখন 90-এর দশকের শুরুতে আমরা যখন এক্সপোর্ট ইন্ডাস্ট্রি নাম শুনছি, তখন রেডিমেড গার্মেন্টের পাশাপাশি ছিল চিংড়ি, এবং এটাকে এত বেশি প্রশ্রয় দেওয়া হয়েছিল যে ম্যানগ্রোভ কেটে দেওয়া হয়েছিল এবং ক্ষতি করেছিল, পরিবেশের অনেক ক্ষতি করেছে। কিন্তু এখন আবার এটার প্রতি এত অবহেলা, এটা আবার যারা আছেন শিল্পের সাথে তারা পাচ্ছে না। আমার সবচেয়ে বড় জায়গা হলো যে এটা শুধু মৎস্যের ক্ষেত্রে না, প্রাণী সম্পদের ক্ষেত্রেও যখন একটা চর জাগে, বুঝছেন, সেই চরটা জাগলে ওটা আমার মহিষের বাথান হতে পারে, গরুর বাথান, সিরাজগঞ্জ বা মনপুরা, এইসব অনেক জায়গায় দেখছি। কিন্তু ওরা বলে কি চর জাগলেই ওটা বন মন্ত্রণালয় নিয়ে নেয়, এটা তাদের অধীন, এবং ওটা জাগলে তাহলে আমাদেরকে আর যেতে দেবে না।
এখন কেন যেখানে নাকি মহিষ পালন হয়, গরু পালন হয়, সেখানে বাথান কেন করতে দেয়া হবে না? এটা তো সরকারেরই জায়গা। তাহলে একটা মন্ত্রণালয় এরকম করে নিয়ে নিতে পারে। হ্যাঁ, তারপর ইজারা দিয়ে দিচ্ছে ভূমি মন্ত্রণালয়। আপনার এমনভাবে ইজারা দিচ্ছে যে অমৎস্যজীবীরাই আপনার রেভিনিউ ভিত্তিক হওয়ার কারণে, যেমন ইজারাটা নির্ধারণ হচ্ছে যে কত রাজস্ব আয় হবে, এবং সেটার জন্য যে মূল্য নির্ধারণ করছে ওটা কোনো মৎস্যজীবীর পক্ষে দেওয়া সম্ভব না। এখন যদি জৈব ভিত্তিক করে দেয়া হতো, যে যারা এটার প্রাণ বৈচিত্র্য রক্ষা করবে, যারা এটাকে দেখে শুনে রাখবে, এর মধ্যে যত জলজ সম্পদ আছে মাছসহ, তাদেরকে যারা রক্ষা করবে, সেটাকে আমি কাউন্ট করব টাকার অঙ্কে, তাহলে তো আমার সেটা হয়। এখন এককালীন এত টাকা, এবং এখনও পর্যন্ত হিসাব করে দেখা গেছে খুব বেশি টাকা কিন্তু ইজারা থেকে আসে না। তো আমরা সেটার জন্য ইজারা নীতির একটা সংশোধন চাচ্ছি। আমি ভালো খবর হলো যে ভূমি মন্ত্রণালয় এক্ষেত্রে আমাদেরকে সহযোগিতা করছেন। বাওরের ক্ষেত্রে আমরা তাদের একটা খুব বড় সহযোগিতা পেয়েছি। এখন হাওরের দিকে যাচ্ছে, হাওড়ে আছে। তারপর গতকাল একটা সিরাজগঞ্জে যেটা হলো যে একটা মসজিদ কমিটি একটা নদীতে, প্রবাহমান নদীকে ইজারা দেয়। তার মানে ইজারার ব্যাপারটা এমন একটা খারাপ পর্যায়ে চলে গেছে, মানে প্রাকৃতিক সম্পদের উপর মালিকানা স্থাপন করে ফেলছে। তো এগুলো হলো অনেক সময় ডেফিনিশনাল প্রবলেম হয়ে যায়। ডেফিনিশনের কথা বলতে গিয়ে একটা দেখেন যে মৎস্যজীবীর ডেফিনিশন দেখা গেল যে মৎস্য নীতিমালায় ঠিকভাবে নাই, একটু অস্পষ্ট, এবং সেটাতে যখন একটা ডেফিনিশন মানে সংজ্ঞা কি হবে সেটা যখন প্রস্তাব করা হলো, তখন যখন বলা হলো মৎস্য কাঁকড়া এবং তখন বন মন্ত্রণালয় এসে আপত্তি জানালো কাঁকড়া এটা ওয়াইল্ড একটা জীব। কেন কাঁকড়া ওয়াইল্ড হবে? এটা তো মানুষের জীবিকা প্লাস অনেকের খাদ্য, এটা খাবার, এবং এইটা খাবারটা একটা মোটামুটি একটা ভালো জনগোষ্ঠী এর উপর নির্ভরশীল। এটাকে এখন যদি বন মন্ত্রণালয় এসে বলে যে না এটা ধরতেই পারবে না, এবং এটা ধরলে সে মৎস্যজীবী কাউন্ট করা যাবে না, আমরা এটা এই ধরনের এই যে কোথায় কোথায় মানে সমস্যা হয়ে আছে, এটা একটা কাজ করতে গেলে একটু ভিতরে গেলে টের পাওয়া যায়। তো এগুলো মানে সংজ্ঞার সমস্যা, আন্তঃমন্ত্রণালয় নির্ভরশীলতা। আমার এখন ধরেন ইলিশের জন্য যে সমস্যাটা হচ্ছে নদীর নাব্যতা কারণে কিন্তু সমুদ্র থেকে ইলিশ আসতে পারেনি, তখন আমার কার কাছে যেতে হচ্ছে? হয় নৌপরিবহনের কাছে, নাহলে পানি সম্পদের কাছে। আমাদের মন্ত্রণালয়ের ড্রেজিংয়ের কোনো ক্ষমতা নাই, অথচ আমরা এটার সবচেয়ে বড় ভুক্তভোগী। তারপর যেটা আমাদের আরও বড় সমস্যা, এই যে যেখানে সেখানে বাদ দিয়ে দেওয়া হলো, মানে আপনি সুনামগঞ্জে আপনি টাঙ্গুয়ার ওখানে গিয়ে দেখেন বাদ দিয়ে দিচ্ছে, যার কারণে কিন্তু হাওরগুলো নষ্ট হচ্ছে। তারপর আপনার কিশোরগঞ্জে যে হাওরটা ইটনা মিঠাময় অষ্টগ্রাম যে রাস্তাটা করা হলো, আসলে তারা অল ওয়েদার সড়ক বলছে, এর মতো ভুল নামার হয় না। কারণ তার আগে পিছে যে রাস্তাগুলো আছে ওগুলি হলো সাবমার্সাল রাস্তা, ওগুলি বর্ষাকালে কিন্তু পানির নিচেই থাকে। তাহলে এই তিনটা রাস্তা কানেক্ট করছে শুধু তিনটা উপজেলাকে, কিন্তু ওই তিনটা উপজেলায় যেতে হলে অন্য জায়গা থেকে আপনি প্রথমে স্পিড বোটে ওখানে যেতে হবে, তারপর আমি নিজে গেছি, নিজে গিয়ে ঘুরে আসছি, এবং এর ফলে পানি প্রবাহটা বন্ধ হয়ে গেছে, মাছের প্রবাহ বন্ধ হয়ে গেছে। আমরা সড়ক উপদেষ্টাকে বলার পরে উনি নিজে গেছিলেন, এবং উনি একটা ইঞ্জিনিয়ারিং অ্যাসেসমেন্টের অর্ডার দিয়েছিলেন। ওই অ্যাসেসমেন্টটা এই মাসে সম্পন্ন হয়েছে, সেপ্টেম্বর মাসে। এখন তারা একটা রিপোর্ট দিলে, তারা যেটা আমাদেরকে প্রাথমিকভাবে জানিয়েছে যে কিছু কালভার্ট করতে হবে, এবং পারলে মাঝখানে আরেকটা ব্রিজের মতো করে দিতে হবে, তাইলে প্রবাহটা ঠিক রাখবে। তার মানে এইটা একটা শখের যে ছিল, তার প্রমাণ তো যে বার্জার পেন্টিং কি করলো দেখেন, মানে এটা এতই শখের ছিল যে আলপনা আঁকতে হলো, যে আলপনাটা আমার আবার মাছের ক্ষতি করলো ওটা পানিতে গিয়ে। তো এই যে এগুলোকে কী বলবেন, এগুলো যে কত পরিমাণ অন্যায়। এখন ওইটা
আমরা যেহেতু করে ফেলছে 400 কোটি টাকা খরচ হয়ে গেছে, ওটা নাকি ভাঙা যাবে না, এখন ওইটার মাঝখানে করতে গিয়ে আমাকে কিছু করতে হচ্ছে। বাঁধগুলো, তারপর ইয়েগুলো, এখন আমি আরও একটা দাবি তুলছি, সেটা হলো যে কোনো কিছু করার ক্ষেত্রে পরিবেশ সনদ চাওয়া হয়, যে পরিবেশ মন্ত্রণালয় থেকে একটা ছাড়পত্র লাগে। আমি প্রশ্ন তুলছি যে মৎস্য প্রাণী সম্পদের ছাড়পত্র না নিয়ে আপনি কেমনে, কারণ পরিবেশ তো সবসময় এটা খেয়াল নাও রাখতে পারে যে মৎস্য প্রাণী সম্পদের কি ক্ষতি হচ্ছে, বুঝছেন? কারণ ওইটা তো ওদের আওতায় পড়ে না, ওরা ওদেরটা দেখবে। তাহলে আমি বলছি মৎস্য প্রাণী সম্পদের কাছ থেকেও ছাড়পত্র নিতে হবে, যে যেমন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে যখন করতে বলা হলো, তখন পরিবেশ ভাগ্য ভালো যে ওরা দেয়নি। হ্যাঁ, এরকম অনেক জায়গায় দিচ্ছে না, কিন্তু আমার পুরা মৎস্য নষ্ট হয়ে যেত চলন বিলে পুরাটা। এবং ওখানে আপনি সিরাজগঞ্জে যে মিল্ক ভিটা ইয়েটা আছে, ওখানে যত গরু, আমি ওই পানির অবস্থায় গিয়ে দেখেছি যে বাথানগুলোতে শুধু গরু আর গরু, বুঝছেন? তো এগুলো তো কত মানুষ এর পেছনে জড়িত, এটা কেউ খেয়াল করে না। তাই আমি বলছি যে আগামীতে এগুলো অনেক কিছু পরিবর্তন করতে হবে, সনদ খালি এক জায়গা থেকে নিলে হবে না। একটা হলো কর্পোরেশন আসবে বা কোম্পানিগুলো আসবে, এটা তো ঠেকানো যাবে না, এবং অনেক ক্ষেত্রে তাদের অবদানকেও অস্বীকার করতে আমি চাই না, বিশেষ করে লাইভস্টক আর ইয়েতে, মৎস্যতে। কিন্তু যেটা যেসব জায়গায়, যেমন ধরেন পোলট্রিতে খুবই বড় সমস্যা তৈরি হয়ে আছে, যে মাত্র কয়েকটা কোম্পানির হাতে ডে ওল্ড চিকেন, যেটা বলে একদিনের বাচ্চা, এই পুরোটা তাদের হাতে। এটা একটা অলিগোপলির মতো আটকে আছে, এবং তারা এর দাম নির্ধারণ করে। অথচ তারা মোট সাপ্লাইয়ের, পোলট্রির যে ডিম সাপ্লাই বা মুরগির সাপ্লাইয়ের মাত্র 25 থেকে 30% তারা যোগান দেয়, বাকিটা দেয় কিন্তু ক্ষুদ্র খামারিরা। কিন্তু এই ক্ষুদ্র খামারিরা আবার তাদের উপর নির্ভরশীল এই একদিনের বাচ্চার জন্য এবং ফিডের জন্য। এবং তারা একটা পুরো, যেটা আরও হলো যে একটা চেইন গড়ে উঠছে ডিলারদের মাধ্যমে, এবং ক্ষুদ্র খামারিরা কিন্তু ওই ডিলারদের কাছ থেকেই নিতে হয়, এবং ডিলাররাই কিন্তু ওই কর্পোরেট ইন্টারেস্টকে সার্ভ করে। সরাসরি আপনি অনেকগুলো কর্পোরেটকে দেখতে পাবেন না যে তারা কি করছে, কিন্তু ডিলারদের মাধ্যমে কিন্তু ক্ষুদ্র খামারিরা খুব সমস্যা আছে, এবং এখানে দাম নিয়ন্ত্রণ আমরা করতে পারছি না। কিন্তু কর্পোরেটাইজেশনের মধ্যে আমি যেদিকে যাওয়াটা আমি পছন্দ করছি না, বা এটা আমার মনে হয় ঠিক হবে না, সেটা হলো যে তারা কন্ট্রাক্ট ফার্মিং সিস্টেম ডেভেলপ করতে চাচ্ছে, যে স্বাধীনভাবে খামারিরা নিজের মতো করে করবে, সেটা না করে তাদের অধীনস্থ হলে কিন্তু তারা আবার সুযোগ সুবিধা দিচ্ছে। এটা অনেকটা তামাক চাষের মতো হয়ে যাবে, বুঝছেন? যে তারা খুব সহজেই সব কিছু পেয়ে যাবে, সহজেই ইয়ে হবে, তাদের বিক্রিতেও সমস্যা হবে না, কিন্তু তারা অধীনস্থ হয়ে যাবে এবং তারা স্বাধীন থাকবে না। এই জায়গাটাতে যে আমাদের ক্ষুদ্র খামারিরা যদি একটা স্বাধীন একটা এন্টারপ্রেনিয়রশিপ ডেভেলপ করতে না পারে, এবং তাহলে তারা কর্পোরেট ইয়ের মধ্যে অধীনস্থ হতে হয়, এটা কিন্তু পুরো সেক্টরের জন্য ভালো হবে না। এই সময় ডিমের দাম বাড়া, মানে যেটা অগাস্ট থেকে অক্টোবর পর্যন্ত, এটার একটা কারণ হলো কি, এই সময় সবজি উৎপাদন কম, বুঝতে পারছেন? তো ধরেন যেসব ইভেন মধ্যবিত্ত পরিবারেও মানে বাজার করতে গিয়ে দুটো সবজি কিনলে হয়তো আরেকটা মাছ বা মাংস কম কিনতে হতো, সেটা পাচ্ছে না, তখন ডিমের উপর নির্ভরশীল, ডিম আর আলু একটা তরকারি হয়ে যাচ্ছে। তো এই সময় আমরা হিসাব করে দেখেছি, এই সময় চাহিদা অনেক বেড়ে যায়, ডিমের চাহিদা একটা বেড়ে যাওয়ার ব্যাপার। তো ডিমের ব্যাপারে একটা সিজনাল একটা ব্যাপার আছে, কোনো কোনো সময় তো ডিমের দাম কমেও যায়, তাই না? একটা একদম খুব বেশি গরম পড়লো যখন নাকি ডিম খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়, ওরা রাখতে পারে না, তাড়াতাড়ি বিক্রি করে দেয়। আমাদেরকে খামারিরা বলে কি যে আপনার ডিমের দাম বাড়লে যত পত্রিকায় লেখে, কমলে কিন্তু লেখে না। কিন্তু এটা আমার কথা হলো, এটার আবার সুযোগও নিচ্ছে অনেকে। এই যে এই সময় একটা
চাহিদার তারতম্য হয়, এটা সুযোগও নিচ্ছে, কিন্তু সেটা ক্ষুদ্র খামারিরা পাচ্ছে না, এটা এই সুযোগটা নিচ্ছে বড় কর্পোরেট সেক্টর। এটা সবচেয়ে দুঃখজনক একটা ব্যাপার। আমার মনে হয় যে আসলে এটা সরকারেরই কিছু করার আছে বেশি করে, আর কিছু যদি প্রাইভেট সেক্টরে ইনভেস্টমেন্ট আনা যায়, সেটা হলো চিলিং সেন্টার যদি আমরা উপজেলা পর্যায়ে বা ইয়েতে করতে পারি, তাহলে কিন্তু ওদেরকে যে ধরেন মিষ্টির চাহিদা এক এক সময় একরকম, মানে বিয়ের মৌসুমে বেশি বা পরীক্ষা পাশের মৌসুমে কিংবা বৈশাখের সময়, হ্যাঁ, কিন্তু আমের সিজনে নাকি আবার দুধের চাহিদা কম। তো এই যে আমের সিজনে কেন কম, সেটা হলো যে মানুষ নাকি বেড়াতে যাওয়ার সময় আগে যে মিষ্টি নিত এখন আম নিয়ে যায়, তো সেই কারণে নাকি কম। তো এই যে চাহিদার তারতম্য আছে, এটা হতো না যদি নাকি দুধের একটা কালেকশন পয়েন্ট থাকতো। এটা করাটা খুব কঠিন কিছু না, হ্যাঁ। মিল্ক ভিটা টাইপের ওরা যদি আরও অনেকগুলো তারা বাড়াতো, এটা করতে হবে। আরেকটা হলো মিল্ক প্রোডাক্টের বা দুধ থেকে তৈরি যে খাদ্য, পনির আছে, তারপরে আরও অনেক কিছু আছে, সেগুলো যদি আমরা একটু বৈচিত্র্য আনতে পারতাম এবং এটা যদি খাদ্যাভ্যাসের মধ্যে আনতে পারতাম, তাহলেও কিন্তু মানুষ দুধটাকে রেখে কিছু করতে পারতো। আমাদের এখন যেটা হয় দুধ, দই কিংবা মিষ্টি, বুঝছেন, এর বেশি আমরা পনিরটাও খুব বেশি এখন আসে না, মাখন পনিরটাও খুব ইয়েতে একটা, এবং একটা শ্রেণীগত ব্যাপার আছে। এটা শ্রেণীর মানে আমরা যদি আরেকটু সাধারণ পর্যায়ে, মাখন কেন সাধারণ পর্যায়ে মানুষ খাবে না, বুঝছেন, ঘিটাও মানে এগুলোকে যদি আমরা একটু সহজ পর্যায়ে আনতে পারতাম, তাহলে আমার মনে হয় যে দুধের ইয়েটা কিন্তু চিলিং মানে কালেকশনটা যদি চিলিং সেন্টার করে যদি কালেকশনটা বাড়ানো যায়, কারণ খুব কষ্ট লাগে। আমি ঝিনাইদহ গিয়ে আমার চোখের পানি এসে গেছে যখন ওরা বললো যে বাজারে 50 টাকা আর আমাদের কাছ থেকে নেয় 20 টাকায়, তা এই 20 টাকা দিয়ে কি করব। এবং আমাদের এখানে আবার যেমন ধরেন, আমি নাম না ধরে বলছি, কিছু ব্র্যান্ডের তারা কিন্তু এক ধরনের সুযোগটা নিয়ে তারা কিন্তু খামারিদেরকে বেশি দাম না দিয়ে তারা নিজেরা বেশি দামে কিন্তু বিক্রি করছেন। এই একটা অন্যায় তারা করছেন আর কি। এই উদ্যোগ নিতে হবে, আমাদেরকে কিছু রেগুলেটরি ভূমিকা পালন করতে হবে। আমরা এতদিন সেটা করিনি, এখন এটা করতে হবে। মাছ তো আমাদের দুরকমভাবে আসে। একটা হলো আমাদের জলাশয়গুলো, নদী, খাল, বিল, হাওর, এগুলো থেকে আমরা কিন্তু এখানে উৎপাদন করি না, এখানে আহরণ করি, তাই না। এটার মেইন কাজ হলো যে আমার ওই মাছগুলো যেন থাকে, তার জন্য একটা পরিবেশ তৈরি করা, এবং সেজন্য নিষিদ্ধ কাল ঘোষণা করা, মাছ যেন ডিম ছাড়তে পারে। এককালে ছিল যে আহরণ করা মাছ থেকে, মানে উৎস থেকে আসতো 60%-এরও বেশি, এবং চাষকৃত বা অ্যাকোয়াকালচার যেটাকে বলি, সেটা থেকে আসতো 30-40%। এখন জাস্ট অপোজিট হয়ে গেছে, এখন 60%-এর মতোই আসে আপনার চাষকৃত মাছের। এখন এটাকে ভালো মন্দ বলার চেয়ে প্রথমে একটা যেটা আমার মাথায়, যেহেতু সবসময় নয়া কৃষি কাজ করে, সেটা হলো যে এটা করতে গিয়ে আমরা মাছের কিন্তু প্রজাতি কয়েকটা সীমিত করে দিচ্ছে। রুই, কাতলা, পাঙ্গাস, পাবদা, সিলভার কাপ, তেলাপিয়া, হ্যাঁ, এর বাইরে কিন্তু আপনার খুব বেশি নাই। আপনি যদি এখন কোনো বাচ্চা ছেলে মেয়েকেও জিজ্ঞেস করেন কয়টা মাছের নাম বলে, ওরা এর বাইরে কিন্তু মাছ বলতে পারবে না। সমুদ্রের মাছও কিন্তু আমরা খুব বেশি সবাইকে চেনাতে পারিনি। আপনার রূপচাঁদা আছে, বড়জোর চেনে, এখন হয়তো লোটেটা চেনে, কিন্তু আরও যে মানে অনেক সামুদ্রিক মাছও আছে, সেটা কিন্তু আমরা করিনি। তো সেটা হলো যে, কিন্তু অ্যাকোয়াকালচার যেটা এখন বিশ্বে আমরা 5ম স্থানে আছি, এটা একটা ভালো ভূমিকা রেখেছে, যে মানে অ্যাটলিস্ট মাছের উৎস থেকে যে প্রোটিন সেটা মানুষ পাচ্ছে। এবং আপনি যদি একটা গার্মেন্টস শ্রমিককে জিজ্ঞেস করেন সে মাছ খেয়েছে কিনা, সে পাঙ্গাসের নামটা নেয়, বুঝছেন। এটা তো তখন আমার ভালোই লাগে আর কি। আবার অন্যদিকে যদি বলি, এই মাছেরও ফিড নিয়ে সমস্যা, এবং এই মাছের
ফিডও কিন্তু নিয়ন্ত্রণ করে কিছু সংখ্যক কোম্পানি, এবং এমন কিছু আছে যারা ফিডে এমন এমন জিনিস মেশায়, যেমন লেদারের থেকে শুরু করে মানে অনেক কিছু মেশায় যেটা মাছকে করবে, অ্যান্টিবায়োটিক দিচ্ছে তারা দ্রুত লাভ করার জন্য। তারা যা করে, এমনকি মাছ ধরতে গিয়ে যে একটু জাল দেবে সেটা খরচ বাঁচাবার জন্য বিষ দিয়ে চট করে মাছ তুলে ফেলে। তো এইগুলো কিন্তু ঘটছে অ্যাকোয়াকালচারে। এগুলো ঘটার কারণে কিন্তু আবার আমাদের নিরাপদ মাছ পাওয়ার সম্ভাবনা একটু কমে যাচ্ছে। এই জায়গায়ও আমি মানে নজর দিতে চাচ্ছি যে সেটাতে আমাদের রেগুলেটরি মেকানিজম খুব শক্ত করতে হবে, এবং অলরেডি সেটা আমরা শুরু করেছি। মানে অ্যান্টিবায়োটিক দেওয়াটা বন্ধ করা, অ্যান্টিবায়োটিক এমনকি পোলট্রিতেও অ্যান্টিবায়োটিক মুক্ত যেন পোলট্রি থাকে। কারণ আপনারা তো জানেন যে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স যেভাবে বেড়ে যাচ্ছে বিশ্বময়, সেটা বাংলাদেশে তো এখন অনেকের হয়তো আমরা শুনি না যে অনেকের যে বলে না তো চিকিৎসা করলাম কোনো কাজ হলো না, আসলে অনেক অ্যান্টিবায়োটিক দেওয়ার পরেও সেই অ্যান্টিবায়োটিক তার শরীরে কাজ করেনি, বুঝছেন। আমরা বিশেষ করে শুনেছি আহতদের, জুলাই অভ্যুত্থানে আহতদের ক্ষেত্রে, যে তাদের অনেকের ক্ষেত্রে 17-18টা অ্যান্টিবায়োটিক কাজ করেনি, কিন্তু সরকার যেহেতু নিজেই দিচ্ছিল তখন জানা গেল যে তারা যেটা ওর শরীরে কাজে লাগে সেটা দিতে পেরেছে। কিন্তু অন্য যদি সাধারণ একজন আসতো, কাজ না করলেও শেষ পর্যন্ত মারাই যেত। তো এই অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সের কাজটা আমাদেরকে মানে করতে হবে আর কি। সেজন্য আমি একটা জিনিস একটু আপনি যোগ করে রাখতে চাই, যে আমরা এই মন্ত্রণালয় থেকে যেটা খুব গুরুত্ব দিচ্ছি, আমাদের মন্ত্রণালয়ের সাথে স্বাস্থ্যের যোগসূত্রটা অনেক গভীর। কারণ আমরা যেহেতু প্রাণীজ নিউট্রিশনের প্রশ্নে আসলে আমাদের কথা বলতেই হবে, কিন্তু সেখানে দেখা যাচ্ছে যে ওয়ান হেলথ কনসেপ্ট যেটা আছে, যে স্বাস্থ্য মন্ত্রণালয় মানে মানুষের স্বাস্থ্য, প্রাণীর স্বাস্থ্য, এমনকি পরিবেশের স্বাস্থ্য, এই তিনটা মিলে যে কাজ সেটা হলো ওয়ান হেলথ। এবং এটা বিশ্বে এখন খুব জনপ্রিয় একটা বাংলাদেশে এই নিয়ে কাজ আমরা শুরু করেছি। এটা অনেক আগে একটু ছিল, কিন্তু স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে হচ্ছিল। আসলে যেটা বড় সমস্যা এখনও কি জানেন, আমরা মানুষরা নিজের কথা বেশি ভাবি, মানুষের কথা ভাবি। আমরা প্রাণীর স্বাস্থ্য রক্ষা করলে যে মানুষের স্বাস্থ্য রক্ষা হয়, আমি অনেকবার বলি যদি আজকে প্রাণীর স্বাস্থ্য, প্রাণী সুস্থ থাকে এবং সেই সুস্থ প্রাণী যদি আমার খাদ্য হয়, তাহলে কিন্তু ডাক্তারেরও প্রয়োজন নেই। ওই খাদ্যের কারণেই তো অসুস্থ হচ্ছে, সেই অসুস্থতা তো আমার কমবে। তো কাজে মানুষের স্বাস্থ্য, প্রাণীর স্বাস্থ্য, পরিবেশের স্বাস্থ্য, তিনটা মিলে যে ওয়ান হেলথ, সেটাকে করলে পরে মানে আমাদের কিন্তু কাজটা হবে। এবং এটা আমরা অনেকখানি এগিয়ে গেছি, এবং এটাতে মানে আন্তর্জাতিকভাবেও আমরা সহায়তা পাচ্ছি। তো সেটা একটা ভালো দিক হবে। ট্যাক্স ভ্যাটের কথা বলতে গেলে তো এনবিআরের কথা বলতে হয়। তারা ওই মনে করে যে ভ্যাট থেকে রাজস্ব আসবে বা আসবে, এটা বলে। কিন্তু আমার মনে হয় যে এটার মাধ্যমে আমরা যে সম্পদ রক্ষা করতে পারতাম বা মানুষকে যে নিশ্চয়তাটা দিতে পারতাম, সেটা ভালো হতো। তো আমি এটাকে মানে ইন্স্যুরেন্সে যারা এসছিল তারা অলরেডি কাজ করছে, আমরা কাজ করছি আর কি। এই সমস্যাটা তো কৃষিক্ষেত্রে খুবই প্রকট, তাই না? আপনার কৃষকের মানে যে বছর আমরা শুনি বাম্পার ফলন হয়েছে, সেই বছর কৃষকের আয়ও সবচেয়ে কম হয়েছে। মানে দেখা গেছে যে ও ফেলে দিতে হয়েছে, আলু ফেলে দিচ্ছে, টমেটো ফেলে দিচ্ছে। এইটা একইভাবে কিন্তু আমাদের ক্ষেত্র আছে। দামের ব্যাপারটা কিন্তু আসলে আমরা একটু চেষ্টা করলে এটা নিয়ন্ত্রণে আনতে পারি, কিন্তু সেটা এখনও মার্কেটে, এবং যেটা দেখা যায় কি জানেন, যে খামারি কিন্তু সেই দামটা পাচ্ছে না, ভোক্তা বেশি দামে কিনছে। আমরা দেখছি যে ডিমের ক্ষেত্রে একটা হিসাব করে দেখা গেছিল যে ডিম যখন ভোক্তার হাতে আসার আগে 6 বার হাত বদলায়, এবং সেই এটা আপনারা রিপোর্টও করেছেন। এবং 6 বার হাত বদলাবার কারণে যদি 1 টাকা করেও বাড়ে, তাহলে তো আপনার কত টাকা বেড়ে যায়। তো সেজন্য মানে এটাতে এই জায়গায় এখনও
অনেকে হাত দিতে পারেনি। এটাতে আমার মনে হয় বাণিজ্য মন্ত্রণালয়, ভোক্তা অধিকার, আমরা সবাই মিলে একটু অন্তত মানে খামারি পর্যায়ে এবং ইয়েটা যদি আমরা কমাতে পারি। আরও একটা বড় সমস্যা কিন্তু এখনও আছে, যেটা আমি স্বরাষ্ট্র মন্ত্রণালয় সহযোগিতা সবসময় চাই, সেটা হলো চাঁদাবাজি। চাঁদাবাজিটা না কমালে কিচ্ছুতেই কমবে না, এবং এটা আড়তদাররাও খুব অতিষ্ঠ। কাজে চাঁদাবাজি আপনার পরিবহনের ক্ষেত্রে আসলে কিন্তু আমাদের যে পরিবহন ব্যবস্থাটাও যেটা আছে ওটা এখনও কিন্তু বান্ধব না, আমাদের কৃষি বান্ধবও না, মৎস্য প্রাণী সম্পদ বান্ধব না। যেভাবে পারছে ওটা পাঠাচ্ছে। এটার জন্য কিন্তু সরকারি উদ্যোগে কিছু পরিবহন ব্যবস্থা করা যেত, এবং এতে করে কিন্তু ওদের খরচটাও কমতো। আমাদের ট্রেনেও যদি বিশেষ বগি ফিট করানো যায় কৃষি পণ্যের জন্য এবং মৎস্য প্রাণী সম্পদের জন্য, যেটা কোরবানি ঈদের সময় কিছুটা দেয়, কিন্তু এটা সারা বছরই এটা দেয়া যায় আর কি। আমরা রপ্তানিতেই যাব, কারণ রপ্তানিতে যাওয়ার পেছনে আমাদের কিছু নিজেদের স্বার্থ আছে। কারণ এখন বিশ্বের অনেক দেশে আমাদের বাঙালিরাই আছে। মানে যদি ওরা শোনে যে বাংলাদেশ থেকে তাহলে কিন্তু ওখানে ক্রেতা আমাদের বাঙালিরাই হবে। তো কাজে রপ্তানিতে আমাদেরকে যেতে হবে, বিশেষ করে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে, এমনকি ইউরোপ এবং উত্তর আমেরিকার দেশগুলোতেও। আমাদের এখন মানে যেটা হয় যে আমরা যদি গরু উৎপাদন আর একটু বাড়াতে পারি, আমরা ইয়েগুলোকে যদি একটু, আমার কাছে মনে হয় কি যে একটু এফিশিয়েন্ট সিস্টেমটা যদি করে, এমন না যে উৎপাদনের ঘাটতির কারণে করতে পারছি না তা না, আমাদের সিস্টেমের একটু এফিসিয়েন্সির অভাবে আমরা করতে পারছি না। তো আমাদের রপ্তানি আমাদেরকে করতেই হবে। মাছের ক্ষেত্রে ডিপ সি ফিশিংয়ে আমাদেরকে যেতেই হবে, এবং আমরা সেটা যাব। ডিপ সি ফিশিং, ইনল্যান্ড ফিশিং যতই না পারি, আমরা ডিপ সি ফিশিংয়ে গেলে অবশ্যই পারবো। আমাদের চিংড়ি রপ্তানি বাড়াতে হবে, এবং আমরা কিছু যদি সমস্যা একটু দূর করতে পারি, আবার রপ্তানিতে ফিরতে পারবো। তো কাজেই অর্থনীতিতে একটা বড় সুযোগ রয়ে গেছে, সেটা আমরা করব। যদি আমরা কিছু ভালো কাজ করে থাকি, যেন সেটাকে ধারাবাহিকতায় তারা এগিয়ে নিয়ে যান। এটা মনে করার কোনো কারণ নাই, যেটা আমরাও করিনি, যে গত সরকারের এটা কাজটা গত সরকারের কাজ বলে আমরা বাদ দিয়েছি, তা না। আমরা কাজটা ভালো কি মন্দ এটা দেখেছি। ঠিক তেমনি এই 1 বছর 1.5 বছরে যদি আমরা কিছু যেগুলো ভালো কাজ অন্তত করেছে, সেই কাজগুলোকে যেন কন্টিনিউ করে। আরেকটা হলো যে যেইভাবেই হোক জনগণের জীবন জীবিকা, প্রাণ প্রকৃতি রক্ষা করা, এবং আমাদের অর্থনীতির সার্বিক ইয়েতে আমাদের যে, আমি অন্তত আমার মন্ত্রণালয়ের হয়ে বলবো যে এই মন্ত্রণালয়ের অবদানকে আরও সামনে নিয়ে আসা।